রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে হবে করোনা নিবন্ধন বুথ। সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসী। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত হওয়ার আশা। কানাডার বেগমপাড়ায় বসতি গড়েছে কারা? নাম প্রকাশ করা হবে সব দুর্নীতিবাজের। তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা, নাম চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। ভোরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতে করোনার ভ্যাকসিন প্রসঙ্গ। বস্তিবাসীদের করোনা টিকার আওতায় আনার জন্য রাজধানীর প্রতিটি ওয়ার্ডে নিবন্ধন বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গেল এক মাসের অভিজ্ঞতায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর আগ্রহ থাকলেও অনগ্রসররা অপেক্ষাকৃত কম টিকার আওতায় আসার কারণেই এই সিদ্ধান্ত বলে জানান নীতি নির্ধারকরা। আর আন্তঃযোগাযোগ ও প্রচার বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গণটিকার উদ্দেশ্য পূরণ করতেই সব শ্রেণীর মানুষকে এর আওতায় আনার বিকল্প নেই। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর প্রায় সব কোভিড টিকাদান কেন্দ্রেই দেখা যায় যথেষ্ট ভিড়। আগ্রহীদের চাপে অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর টিকা নিতে SMS পেতেও অপেক্ষায় থাকতে হচ্ছে বেশ কয়েকদিন। তবে রাজধানীর অনগ্রসর আর পিছিয়ে পড়া মানুষের বেলায় সে চিত্রটা একেবারেই বিপরীত। তথ্য প্রযুক্তি সহ নানা দিক থেকে পিছিয়ে পড়া এসব মানুষ জানেন না ঠিক কিভাবে নিবন্ধন করতে হবে, কিংবা টিকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তাদের নেই স্বচ্ছ ধারণা। ভ্যাকসিন তো অনলাইনে বুঝে নিতে পারি নাই। কেউ তো দেয় না, যে কয় না যে ভ্যাকসিনটা এনে দিতেছে, যাও কে দিও। আমাদের কোনো আইডিয়া নাই, আর আমাদেরকে বলেও নাই যে কোথায় দিতে হবে, কোথায় যাইতে হবে, এখনো বলে নাই। বললেন আমরা যাব। এটা 10,000 টাকা দাম না 10 টাকা দাম না মাগনায় দিতেছে সরকার, এটার প্রতি তো আমরা কোনো অভিজ্ঞতাই নাই। তবে নীতি নির্ধারকরা বলছেন, সচেতনতা বাড়াতে ও সবার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রতি ওয়ার্ডে বুথ তৈরির অনুরোধ জানানো হয়েছে জনপ্রতিনিধিদের। এর ফলে সবাই টিকা নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন তারা। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে সিটি কর্পোরেশনের সহযোগিতা যারা নিবন্ধন বুথ করবেন এবং প্রশিক্ষিত যারা আছেন তারা প্রয়োজনে সেখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হয় তারা সেখানে টিকা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, গণটিকাদান কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজন সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। আর সে কারণে নিবন্ধন প্রক্রিয়াকে পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। টার্গেট পূরণ করতে হলে আমার যেটা মত সেটা হলো এখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, উঠোন বৈঠক, আমাদের যে স্বাস্থ্য সহকারীরা আছে, CSCPরা আছে, NGO স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে এটাতে খুব বড় করে যুক্ত করতে হবে। নিবন্ধনের সময়ই উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, নিবন্ধন হবে এবং তাদের উদ্বুদ্ধ করা যাবে। সবাইকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার 65 বছরের বেশি বয়সীদের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ফ্রান্স। স্থানীয় সহ প্রবাসীরা আশা করছেন এই ভ্যাকসিন প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। বিস্তারিত মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সের 65 বছরের অধিক বয়সীদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন এক বক্তব্যে এটি নিশ্চিত করেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর নেপথ্যে নেতিবাচক ভূমিকা পালন করে কিছু পুরনো রোগ। চিকিৎসা পরিভাষায় এটিকে কোমরবিডিটি বলা হয়। কারো কোমরবিডিটি থাকলে সাধারণ করোনা আক্রান্ত অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 65 থেকে 74 বছরের কোমরবিডিটি থাকা ব্যক্তিরাও এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে পারবেন। এর আগে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় গত মাসে 65 বছরের নিচের বয়সের ব্যক্তিদের এই টিকা প্রদানের অনুমোদন দিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। তবে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে এই টিকা বেশ কার্যকর বলে গবেষণায় জানা গেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটি যুক্তরাজ্য জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে জার্মান সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে এটি এখনও 65 বছরের নিচের বয়সীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের জোটের প্রতিটি দেশের নিজস্ব টিকাদান নীতি রয়েছে। এদিকে সাধারণ মানুষজন বলছেন,
সরকারের অনুমোদনের ফলে এখন ৬৫ বছরের অধিক মানুষও এই অ্যাস্ট্রাজেনিকার টিকা গ্রহণ করতে পারবে। আগে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ফ্রান্সে ৬৫ বছরের নিচে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় ৬৫ থেকে ৭৫-এর ভিতরে বয়স্কদের জন্য অনুমোদন দিয়েছে। এতে করে দেখা যাচ্ছে এই টিকার সুফল বয়স্করাও পাবে। তা আমরা আশা রাখি বা আশাবাদী যে এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ইতিমধ্যে যেটাই শোনা যাচ্ছে বিভিন্ন নিউজ এবং খবরের মাধ্যমে যা বোঝা যাচ্ছে যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না বলেই আমরা মনে করছি। এদিকে ফ্রান্সের ২০টি প্রশাসনিক বিভাগে করোনায় অধিক আক্রান্তের জন্য এই বিভাগগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনের চিন্তা ভাবনা করছে সরকার। তবে এই বিষয়টি নিয়ে তারা এখনও নানা আলোচনা আর পর্যালোচনা করছে। আগামী ৬ মার্চ এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক। মামুন লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে করোনা আক্রান্তদের ১ ডোজ করে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে প্রায় ২৯ লাখ ভ্যাকসিন সাশ্রয় হবে তাদের। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও অপেক্ষার প্রহর গুনছেন ভ্যাকসিনের। ইতালির বিভিন্ন শহরে ইংল্যান্ড থেকে আসা নতুন ধরনের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে আগের তুলনায় মৃতের সংখ্যা খুবই কম, তবে আক্রান্ত এখনো নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে কিছু কিছু অঞ্চলে যাতায়াতের উপর এখনো বিধিনিষেধ রয়েছে। ছোটদের স্কুল খোলা থাকলেও কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে। এর মধ্যেও দেশটিতে পুরোদমে চলছে টিকাদান কর্মসূচি। গত ২ মাসে ইতালিতে ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় ৩১ লাখ মানুষ। আশার কথা হচ্ছে এসব মানুষের মধ্যে উল্লেখ করার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এদিকে এখন থেকে আক্রান্তদের ১ ডোজ করে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে প্রায় ২৯ লাখ ভ্যাকসিন সাশ্রয় হবে। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও ভ্যাকসিন নিতে আগ্রহী। তারা এখন অপেক্ষার প্রহর গুনছেন। করোনার এই দুঃসময়ে ভ্যাকসিন একটি আশার আলো। আমরা সবাই অধীর আগ্রহে ভ্যাকসিনের জন্য ওয়েট করছি। জানি না কবে ভ্যাকসিনটি হাতে পাবো। আক্রান্তদের একটি করে ডোজ দেওয়াতে অনেক ভ্যাকসিন বেঁচে যাবে, আমরা উপকৃত হব। সে কবে নাগাদ এই ভ্যাকসিনগুলো আমরা প্রবাসীরা দিতে পারবো সেই অপেক্ষায় আছে। দেশটিতে গত ১ বছরে প্রায় ৩০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ। সময় সংবাদ, ইতালি। করোনা প্রতিরোধে জার্মানিতে ২৮ মার্চ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মার্কেল প্রশাসন। তবে দেশটিতে টিকা বন্টনের ফলে সংক্রমণের সংখ্যা কমে আসায় বিধিনিষেধের কড়াকড়িতে আনা হয়েছে শিথিলতা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরোপের অন্যান্য দেশের মতো গেল বছরের ডিসেম্বর থেকেই লকডাউনের কড়াকড়িতে দিন পার করছে জার্মানি। প্রায় প্রতিদিনই দেশটির ১৬টি অঙ্গরাজ্যের কোথাও না কোথাও হানা দিচ্ছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন ধরন। তাই চলতি মাসের ৭ই মার্চ পর্যন্ত দেয়া করোনার লকডাউনের সময়সীমা বাড়ল ২৮শে মার্চ পর্যন্ত। তবে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লকডাউনের বিধিনিয়মে আনা হয়েছে কিছুটা শিথিলতা। খুলে দেওয়া হয়েছে গ্রন্থাগার, বই পুস্তকের দোকান, নার্সারি বা গাছের চারা বিক্রির দোকান ও চুল কাটার সেলুন। ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তে খুশি সংশ্লিষ্ট সকলেই। আমরা অনেক খুশি যে দীর্ঘদিন পর অবশেষে বইয়ের দোকান খুলে দেওয়া হয়েছে। করোনার এই লকডাউনে বই হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু। ভালো লাগছে যে এখন থেকে যে কেউ যে কোনো বই সংগ্রহ করতে পারবে। বাচ্চারাও তাদের মজার বই পুস্তক ছাড়াও স্কুলের বিভিন্ন সামগ্রী নিতে পারবে, তবে অবশ্যই করোনার বিধিনিয়ম মেনে। দেখুন, করোনা পরিস্থিতি কিছুটা ভালো হয় ১ মার্চ থেকে জার্মানির সেলুনগুলো খুলে দেওয়ার সরকারের সিদ্ধান্ত সঠিক বলে মনে করছি। এখন থেকে অন্তত সবাই চুল কাটতে আসতে পারবে। গত ডিসেম্বর থেকে ঘরবন্দি মানুষ অন্তত মাথাটাকে হালকা করার সুযোগ পাচ্ছে, এই বা কম কিসে চুল কাটাতে পেরে আমরাও খুশি। তবে শিথিলতার অংশ হিসেবে ২ জনের বদলে ৫ জন এক হতে পারলেও সামাজিক অনুষ্ঠানের অনুমোদন দেয়নি ম্যার্কেল প্রশাসন। বিশেষজ্ঞরা মনে করছেন টিকা প্রদানে জটিলতা কাটাতে দেশটির সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকা প্রদান কার্যক্রম চালু করার পাশাপাশি বিনামূল্যে পরীক্ষার সুবিধা রাখলে করোনাকে ধীরে ধীরে বশে আনা সম্ভব হবে। জার্মানিতে করোনার লকডাউনে কিছুটা শিথিলতা আসলেও জনসমাগম সহ করোনা ছড়ায় এমন স্থান পরিহারের পরামর্শ জার্মান স্বাস্থ্যবিদদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, অবৈধ টাকাওয়ালা ও অর্থ পাচারকারীদের মুখোশ উন্মোচনে উচ্চ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন সময় সাপেক্ষ হলেও দুর্নীতিবাজদের পরিচয় প্রকাশ করা হবে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া
টাকা ফিরিয়ে এনে মুখোমুখি করা হবে বিচারের। দেশের টাকা লুট করে যারা বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে বলেও জানায় দুদক ও রাষ্ট্রপক্ষ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছেন তাদেরকে জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশের উচ্চ আদালত। কারা পাচার করেছেন, দেশের বাইরে কার কোথায় বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের তালিকা জাতির সামনে তুলে ধরতে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রায় 14,000 দ্বৈত নাগরিকের মধ্যে কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাও যাচাই বাছাই চলছে। একের পর এক উচ্চ আদালতের আদেশে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সরকারি দফতর এ নিয়ে নড়ে চড়ে বসেছেন। পাচারকারীদের তালিকা তৈরিতে বিদেশি দূতাবাসগুলোকেও চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শতাধিক ব্যক্তি 2500 কোটি টাকা পাচারের হিসাবও আদালতে দাখিল করেছে দুদক। বিপরীতে এ পর্যন্ত 20 কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের জন্য এরা শত্রু, কারণ এরা দেশের টাকা বিদেশে পাচার করছে, আর এদের টাকার আয়ের উৎসটাও আসলে জনসমক্ষে জানা দরকার। পানামা পেপারসে নাম আসা দুই বাংলাদেশি মুসা বিন শমশের ও আব্দুল আওয়াল মিন্টুর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত হচ্ছে প্যারাডাইস পেপারস নিয়েও। দুদক আইনজীবী বলছেন, সময় সাপেক্ষ হলেও পাচারকারী ও অবৈধ টাকাওয়ালাদের মুখোশ উন্মোচন করা হবে শিগগিরই। কানাডাতে যাদের বাড়ি গাড়ি আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায়, সে ব্যাপারেও আমরা তথ্য চেয়েছি। বেগমপাড়াতে কারা আছে আমরা নাম চেয়েছি, আমরা নামের পাশে তাদের পাসপোর্ট নাম্বার চেয়েছি, তাদের অবস্থান জানতে চেয়েছি। আইনগতভাবে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, তাই বিনিয়োগ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাচার হয়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে 2004 থেকে 2015 সাল পর্যন্ত পাচার হয়েছে 98,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লক্ষ্য অর্জনে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বিভাজনের রাজনীতির কারণে 50 বছরেও স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই 50 বছরে আওয়ামী লীগ দেশকে বিভক্ত করেছে। এই 50 বছরে সমস্ত অধিকারগুলোকে চিনে নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধ হতে চায়, ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন সৃষ্টি করে তাই সরকারের পতন ঘটাতে চায় এবং সত্যিকার জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করতে চায়। আসুন আজকে সেই শপথ নিয়ে আমরা সেই লক্ষ্যে আগামী দিনে সংগঠিত হই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলেই তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয় না। গতকাল চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন করে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের জন্য কোনো উন্নয়ন করতে পারেনি বলে জনগণের কাছে ভোট চাওয়ার কোনো মুখ নেই বিএনপির। বিএনপি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। তারা যখন নির্বাচনে জেতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে আরেক কথা। তারা জনগণের কাছেই জানতে চাইতে পারে জনগণ কেন মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের কাছে ভোট চাওয়ার মতো তাদের কোনো উন্নয়ন নেই, অর্জন নেই, দৃশ্যমান কিছুই নেই যা তারা দেখাতে পারে। তাদের অপরাজনীতি, সন্ত্রাস নির্ভরতা বিএনপি আন্দোলনে মানুষ সাড়া দেয় না। তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে চাইছে। 35 বার পেছানোর পর নাইকো দুর্নীতি মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল আদালতে বেগম জিয়ার পক্ষে শুনানিও করেন তার আইনজীবী। শুনানির পরবর্তী দিন 18 মার্চ ধার্য করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে হাজির হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে অসুস্থতার কারণে এদিন বেগম জিয়া হাজির হননি। তার পক্ষে শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আবেদনটি মঞ্জুর করে আদালত বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পক্ষে শুনানির জন্য অনুমতি দেন। ম্যাডাম খালেদা জিয়া আজকে বিজ্ঞ আদালতে তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে হাজির ছিলেন। আদালত
ম্যাডাম খালেদা জিয়াকে তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত থাকার অনুমতি প্রদান করেছেন। এদিন শুনানি শেষ না হয় বেগম জিয়ার পক্ষে পরবর্তী শুনানির জন্য 18 মার্চ দিন ধার্য করেছেন আদালত। দীর্ঘদিন পর আলোচিত এ মামলায় বেগম জিয়ার আইনজীবীরা শুনানি শুরু করায় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। দীর্ঘদিন পরে হলো নাইকো মামলা শুনানি এটা শুরু হয়েছে, এটি একটি আশার লক্ষণ। আমরা হয়তোবা তাড়াতাড়ি মামলাটি নিষ্পত্তি করতে পারব। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2018 সালে মোট 11 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে খোদ নির্বাচন কমিশনেই দ্বন্দ্ব। প্রক্রিয়া সংস্কার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কমিশনার মাহবুব তালুকদার। এদিকে তিনি প্রতি মুহূর্তে কমিশনকে অপদস্থ করছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমালোচনা করে বলেন, বহুদলীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কার্যকর হচ্ছে না। মনোনয়ন লাভই বড় কথা উল্লেখ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ভবিষ্যতে নির্বাচন কমিশনের প্রয়োজন হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড ও ভারসাম্য রক্ষিত হওয়ার প্রয়োজন ছিল তা হচ্ছে না। সারা দেশে যদি এই মডেলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হতে পারেন তাহলে নির্বাচনে অনেক আর্থিক সাশ্রয় হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনের আর প্রয়োজন হবে কিনা সেটা এক বড় প্রশ্ন। এদিকে মাহবুব তালুকদারের বক্তব্যে সমালোচনা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যক্তি স্বার্থ এবং একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্যই নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে অপদস্থ করছেন তিনি। নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, তার ব্যক্তি স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন এবং তিনি বই লাগবেন তার জন্য এটা তথ্যপত্র সংগ্রহ করেন। কিন্তু তিনি এখানে পরিপূর্ণভাবে রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, কতখানি অপদস্থ করা যায় এটা তিনি করে ছেড়েছেন। অভ্যাসগত কারণে মাহবুব তালুকদার প্রতিটি সভা সমাবেশে রাজনৈতিক বক্তব্য দেন বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারা জীবন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালেও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কমেছে বিদেশ নির্ভরতা। 7,500 কোটি টাকা কমিয়ে অনুমোদন দেওয়া হয়েছে সংশোধিত এডিপির। গতকাল সকালে এনইসি বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতলে চলবে না, যা করতে হবে নিজেদেরই করতে হবে। সরকার প্রধান বলেন, দেশের অভ্যন্তরীণ সম্পদ নিয়েই দেশ গড়ে তোলার কাজ চলছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বাজেটের বেশিরভাগ বিদেশ নির্ভর থাকলেও এখন আর পুরোপুরি বিদেশ নির্ভর নয় বাংলাদেশ। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। বাংলাদেশ এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। কৃষি, শিল্প ও সেবা খাতের উপর ভর করে এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রো রেল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প বাস্তবায়ন জানান দিচ্ছে ধারাবাহিকভাবে বাড়ছে নিজেদের সক্ষমতা। স্বীকৃতি মিলেছে উন্নয়নশীল দেশ হিসেবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেন, মর্যাদা নিয়ে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তা ভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। যেটা জাতির পিতা স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করব। এনইসি সভায় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সংশোধন করে 1,97,643 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। সংশোধিত এডিপির 7,501 কোটি টাকার পুরোটাই কমেছে বিদেশি অর্থায়নের 70,501 কোটি টাকা থেকে। এডিপির প্রকল্প আছে 1,886টি। সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সচিব জানান, অপচয় রোধে ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে আবারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 442টি প্রকল্প এই অর্থ বছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। যে প্রকল্পগুলো সমাপ্তির জন্য নির্ধারিত হবে ওই প্রকল্পগুলো ওই বছরেই
শেষ করতে হবে। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে 28.45%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। গতবারের পরিস্থিতিটা একটা ভিন্নতর পরিস্থিতি ছিল ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন। তারপরেও আমাদের অর্জন, ঈর্ষণীয় অর্জন, অর্থাৎ আমাদের যে বেস লাইন 31.05, সেখান থেকে তার চেয়েও কিন্তু আমাদের নির্ভরতার হার কম, এবং সেখানে আমাদের অর্জন হচ্ছে 30.82%। সভায় সারা দেশে করোনার টিকা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের এখন গুরুত্ব দিতে হবে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জানে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত 10টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। প্রচণ্ড শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষা করে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। মৃত্যুর 3 দিন আগে জানে আলমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও শারীরিক জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছিল। সঙ্গীত জীবনে তিনি বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যার মধ্যে স্কুল খুইলাসে রে মাওলা স্কুল খুইলাসে, একটি গন্ধমের লাগিয়া বা দয়াল বাবা ক্যাবলা কাবার মতো গানগুলো এখনও শ্রোতাদের মুগ্ধ করে। তার নিজের গাওয়া গানের সংখ্যা প্রায় 4000। প্রকাশিত অ্যালবাম রয়েছে 90টি। তিনি হঠাৎ করে রাত্রে তার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাওয়ার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল, বিধায় কাউকে না জানিয়ে পারিবারিকভাবে তার সন্তানরা এখানে এনে তাকে হাসপাতালে ভর্তি করে তাকে। তারপর তার যখন পরীক্ষা করা হয় তখন কোভিড-19 তার পজিটিভ হয়। সেই 70 দশক থেকে বিটিভি থেকে গান গেয়ে আজকে 2021 সাল পর্যন্ত উনি কিন্তু চলমান ছিলেন। তো দুর্ভাগ্যজনকভাবে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সে খুবই প্রাণচঞ্চল একজন মানুষ ছিল, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো, মানুষে সহজে কষ্ট দিত না। ভোরের সময় আরো থাকছে, 2 মাস পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম। 1500 টাকা কমিয়ে ভরি প্রতি নতুন দাম 71,000 টাকা আজ থেকে কার্যকর। গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি সহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে গতকাল সকালে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা ধরে এই কর্মসূচি চলে। এ সময় জয়দেবপুর স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী 3টি ট্রেন আটকে থাকে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শামসুল হক সহ অনেকে। এ সময় তারা বলেন, শিল্প শহরের এই স্টেশনে আন্তনগর ট্রেন স্টপেজ না দেওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়েছে হাজার হাজার কর্মজীবী মানুষ। কোটি টাকার মেডিকেল বাণিজ্যে ছিনিমিনি খেলা হচ্ছে শিক্ষার্থীদের জীবন নিয়ে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকায় রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেলের দেশি বিদেশি 350 শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে পারছে না তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 6 বছরে অনুমোদনের শর্ত পূরণ করতে পারেনি নর্দার্ন কর্তৃপক্ষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ডাক্তার হিসেবে জীবন গড়তে এসে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রংপুরের নর্দার্ন মেডিকেলের দেশি বিদেশি 350 ছেলে মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম শুরু হলেও নিজস্ব ভবন, হাসপাতালের কার্যক্রম সহ প্রধান শর্তগুলো পূরণ না করায় গত 6 বছর ধরে অনুমোদন নবায়ন করেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব হাসপাতাল না থাকায় ইন্টার্নশিপের অনুমতিও দেয়নি বিএমডিসি। এর ফলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা। মালিক পক্ষ কোনো জবাব দেয় না, তারা কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আমরা কোথায় যাব? আমরা সব টাকাটা ক্লিয়ার করে দিয়েছে, লাস্ট ফাইনাল এক্সামে বসতে জন্য টাকা ক্লিয়ারেন্স লাগে। আমরা যদি ইন্টার্ন করতে না পারি, এখন যদি আমাদের কোনো ভ্যালুই না থাকে, তাহলে তো এটা আমাদের সাথে একটা ফ্রড করার মতনই তো হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে ভর্তি নিলেও এখন কোনো দায়িত্ব নিচ্ছে না কর্তৃপক্ষ। অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করলে উল্টো হামলা করছে তারা। আমরা চাই রাজপথে আসি, কারণ আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছিল না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক মহাপরিচালক AHN এনায়েত হোসেনের সঙ্গে দেখা করে সমাধান পায়নি ভুক্তভোগী শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক জাওদুল হক সম্প্রতি সরেজমিন পরিদর্শন করে জানিয়েছেন, অনুমোদনের শর্তগুলো এখনো পূরণ করতে পারেনি কর্তৃপক্ষ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন। সরকার নির্ধারিত বিধিবিধান মতে এই সমস্ত মেডিকেল কলেজ পরিচালনা হওয়া উচিত। ভর্তি করায় দিয়ে তাদেরকে একটা অনিশ্চয়তার জীবনের মধ্যে ফেলে দেওয়া, এটা আমি পছন্দ করি না। সাধারণ শিক্ষার্থীদের 20 লাখ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে $25,000 350 ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে 40 জন নেপালি শিক্ষার্থী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। হঠাৎ গরমে দেশ জুড়ে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর 4 ভাগই ডায়রিয়া আক্রান্ত। মৌসুম পরিবর্তনের এ সময়ে অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা রোজিনা ডায়রিয়ায় ভোগা 11 মাসের সন্তানকে নিয়ে 14 দিন ধরে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন। মহাখালীতে নিয়ে গেছি, 3 দিন ভর্তি ছিলাম, পরে বাসায় ছেড়ে দিছি। আমার বাচ্চা সুস্থ হয় নাই। তারপর এখানে ইমার্জেন্সি আনছি, সিট পাইনি। আবার ইমার্জেন্সিতে শিশুতে নিচে সিট পাইনি। পরে এখন সিট খালি পেয়ে এই 4 দিন ধরে এখানে ভর্তি ছিলাম। গত 2 সপ্তাহে রাজধানীর শিশু হাসপাতালের চিত্রটা প্রায় একই। হঠাৎই বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ, যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। নামাজে যাতে বাথরুমটার সাথে ব্লাড হয়ে যায়, পুরো দুর্বল হয়ে যাচ্ছে পুরো শরীর। 3 দিন যাবত অনেক কষ্ট করছি এই হাসপাতাল আইসা, মানে মোটা হওয়ানো হয়েছে। 9 দিন পর্যন্ত অনেক কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে। 5 দিন ধরে ভর্তি, 3 দিন ধরে আবার পাতলা পায়খানা হইতে আছে, নিউমোনিয়াটা কমছে। 15 দিন আগে মনে করেন 5 থেকে 6টা ছিল, আজকের দিনে আছে 12টা, 17টা পেশেন্টের ভিতরে। চিকিৎসকরা বলছেন, মৌসুম পরিবর্তনের কারণে ডায়রিয়া নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। 10 থেকে 12টা রোগী আউটডোরে দেখতাম ডায়রিয়াতে, সেটা এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 20 থেকে 25টার মতো। 664 সংখ্যা বিশিষ্ট হাসপাতাল, এর মধ্যে প্রায় 3 থেকে 4% রোগী ভর্তি হচ্ছে ডায়রিয়াজনিত কারণে। ডায়রিয়া প্রতিরোধে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর পানি শূন্যতা যেন না হয় তা নিশ্চিত করার তাগিদ চিকিৎসকদের। পাতলা পায়খানা বা ডায়রিয়া শুরু হলে খাবার স্যালাইনটা যাতে এনশিওর করে, এবং বাচ্চাকে পরিপূর্ণ 6 মাস বুকের দুধের পাশাপাশি আমরা যেটা বলি যে 6 মাসের পর থেকে বাড়তি খাবার, সেটা যাতে এনশিওর করে এবং কোনো অবস্থাতে যাতে বাচ্চার পানি শূন্যতা না হয়। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সারা দেশেই বাড়ছে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ, আর এক্ষেত্রে রাজধানীর হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে বাড়তি চাপ। আর এই সময়ে শিশুদের প্রতি যত্নবান হতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, নীলফামারীতে হাট বাজারে মিলছে প্রচুর আলু, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা। দাম কম হওয়ায় হাসি নেই কৃষকের মুখে, কোল্ড স্টোরেজে রাখা শুরু হলেই বাড়বে দাম। ভিন্নধর্মী আয়োজনে মুন্সিগঞ্জে হয়ে গেল পতাকা উৎসব। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা নতুন প্রজন্মের হাতে তুলে দেন জাতীয় পতাকা। আয়োজকরা জানান, কালের ধারায় স্বাধীনতার ইতিহাসকে প্রবহমান রাখতে এমন উদ্যোগ। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরে পতাকা 71 ভাস্কর্য চত্বরে বীর মুক্তিযোদ্ধারা পতাকা হস্তান্তর করেন নতুন প্রজন্ম সহ অতিথিদের মাঝে। একজন মুক্তিযোদ্ধার হাত থেকে আমি পতাকা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এমন একটি আনন্দের আভা পেয়েছি যে ওরা অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মাটির জন্যই কাজ করে যাবে। শুধু সাধারণ জনগণ নয়, প্রশাসনের কর্মকর্তারাও কার্যক্রমে অংশ নিয়ে এই উদ্যোগকে ব্যতিক্রমী ও সময় উপযোগী বলে মন্তব্য করেন। অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা সেই 71-এ চলে যাই, যারা আমরা 71 দেখিনি, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম। অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই পতাকাটি পেয়েছি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর যুদ্ধকালীন ঢাকা বিভাগীয় বিএলএফ কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে পতাকা হস্তান্তর করতে গিয়ে এর ইতিহাস জানান দেন। এই 6 দফার যে ত্যাগ, 30 লক্ষ শহীদের রক্তের ইতিহাস, আজ আমরা এই পতাকা অর্জন করেছি। 1971 সালের অগ্নিঝরা মার্চের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করে অন্বেষণ বিক্রমপুর। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রায় 2 মাস পর দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি। 1500 টাকা কমিয়ে ভরি প্রতি স্বর্ণের নতুন দাম ধরা হয়েছে 71,150 টাকা। আজ থেকে কার্যকর হবে নতুন দাম।
স্বর্ণের নতুন দামের তালিকা অনুযায়ী প্রতি ভরি 21 ক্যারেটের দাম পড়বে ৬৯,৫০০ টাকা, আর 18 ক্যারেট স্বর্ণের নতুন দাম ধরা হয়েছে ৬০,৭৫০ টাকা, আর সনাতনী স্বর্ণের ভরি ৫০,৪০০ টাকা। প্রতি ভরি স্বর্ণের মজুরি হিসেবে ক্রেতাকে দিতে হবে আরও ২,৯০০ টাকা। স্বর্ণের দাম পরিবর্তন করা হলেও রূপা বিক্রি হবে আগের দামেই। এর আগে ১৩ই জানুয়ারি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেঘনা পাড়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, ঝাটকা সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ১ মাস থেকে যে অভিযান শুরু হয়েছে সেটির আজকে ৩য় দিন শুরু হলো। এই ৩য় দিনে আমরা এই মেঘনা নদীর পাড়ে রয়েছি। সেখানে দেখা যায় যে নদী এখন প্রায় জেলে শূন্য অবস্থায় রয়েছে। সকাল থেকে আমরা মেঘনার তুলাতুলি এলাকা এবং এর আশপাশের এলাকায় ঘুরে দেখেছি যে এখানে তেমন কোনো জেলে নদীতে নামেনি। আর অভিযান সম্পর্কে যদি বলি, গত 2 দিনে আমরা ভোলা সদরের বুরহানুদ্দিন দৌলত খান যে এলাকাগুলোতে ইলিশ বেশি পাওয়া যায় সেই এলাকাগুলো ঘুরে দেখেছি যে নদীতে এখন পর্যন্ত জেলেদের নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা তেমন লক্ষ্য করা যায়নি। তবে রাতের বেলা জেলেরা এখনই 2-1টি এলাকায়, বিশেষ করে দুর্গম এলাকা যেগুলো, যে মেঘনা এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী এলাকায় যে চরগুলো রয়েছে, সেই চরের যে সমস্ত জেলেরা থাকেন তারা এখন মাছ ধরতে নামতে শুরু করেছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। আর ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার এই ঝাটকা সংরক্ষণের যে 2 মাস নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞাকালীন সময় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জেলেরা, কারণ এরা সম্পূর্ণ কর্মহীন অবস্থায় এই 2 মাস কাটাবে। ভোলায় প্রায় 2 লক্ষাধিক জেলে রয়েছে। এর মধ্যে সরকার নিবন্ধিত জেলের সংখ্যা 1,39,000। জেলেরা প্রথম দিকে এই নিষেধাজ্ঞা এবং আইন মানার প্রবণতা তাদের মধ্যে যতটা লক্ষ্য করা যায়, সময় যত বাড়তে থাকে তাদের এই প্রবণতা, আইন অমান্য করার প্রবণতা তত বাড়তে থাকে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এই জেলেরা যত অভিযানের মাঝামাঝি সময়ে এসে ব্যাপক বেপরোয়া হয়ে ওঠে এবং তারা নদীতে নামতে শুরু করে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারাও কঠোর হয়। আর এবছরের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথা বলি, যে প্রথম দিনই আমরা নদীতে কোস্টগার্ড, পুলিশ, মৎস্য বিভাগকে দেখেছি। তারা দিনে একবার করে এই অভিযানগুলো পরিচালনা করছে। তো রাতের বেলায় এক রাতে অভিযান করেছে ভোলা সদর এবং চরপেশনে। এই অভিযানে 22 জন জেলেকে তারা আটক করেছে। সর্বশেষ গতকাল সন্ধ্যায় মেঘনা নদী থেকে আরো 3 জেলেকে আটক করা হয়েছে। তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে গত 2 দিনে, অভিযানের প্রথম 2 দিনে মেঘনা এবং তেঁতুলিয়া নদী থেকে প্রায় 30,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ বেহুনি জাল জব্দ করা হয়েছে বেশ কয়েকটি। তো এইভাবে এগুলোতে লক্ষ্য করা যায় যে জেলেরা আসলে মাছ ধরার সুযোগ পেলেই তারা এই মাছ ধরতে নামছে। তো এই মাছ ধরতে যেন নামতে না পারে সেজন্য যারা ইলিশ বিশেষজ্ঞ রয়েছে বা এই নিয়ে কাজ করেন, তাদের দাবি হচ্ছে যে এই তৎপরতাকে আরো বাড়াতে হবে। তাদের সুপারিশ রয়েছে যে প্রশাসনকে যেন এই তৎপরতা বাড়ানো হয়। আর জেলেদের সাথে কথা বললে জেলেরা যে দাবিটি বারবার করে আসছে যে তাদেরকে সরকার খাদ্য সহায়তা দিয়ে থাকে প্রতি বছরই এই ঝাটকা সংরক্ষণের সময় 4 মাসে নিবন্ধিত জেলেদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 20 কেজি করে চাল দিয়ে থাকে প্রতি মাসে। কিন্তু চালগুলো দেওয়া হয় অভিযানের শেষ পর্যায়ে এসে, কিন্তু জেলেরা চাচ্ছে যে চাল যেন তারা অভিযানের শুরু থেকে পায়। চালটা পেলে তারা তাদের পারিবারিক যে সমস্যাগুলো, বিশেষ করে খাদ্য সহায়তাটা তাদেরকে বড় ধরনের সহায়তা করে থাকে। এবং চাল বিতরণ নিয়েও এবং চাল যারা পাবে সেটা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে বরাবরের মতো এবছরেও। তো বরাবরের মতো এবারও অভিযোগ রয়েছে তাদের
তো জেলে এবং জেলে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে তাদের দাবি যেন অভিযানের শুরু থেকে মানে এখনই যেন জেলেদেরকে খাদ্য সহায়তাটা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন জানিয়েছে যে চাল অলরেডি জেলা প্রশাসনের দপ্তরে বরাদ্দ চলে এসেছে। তারা খুব শীঘ্র এগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে বরাদ্দ দিবে এবং ইউনিয়ন পরিষদ থেকে যত দ্রুত সম্ভব এগুলো যেন জেলেদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা হয় সেই নিশ্চয়তার জন্য কাজ করছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য বিভাগ আরেকটি তথ্য জানিয়েছে যে এবছর তারা জেলায় ৭৮,০০০ জেলেকে এই খাদ্য সহায়তা প্রদান করবে, সরকার বরাদ্দ দিয়েছে। তো এই চালগুলো যেন দ্রুত বিতরণ করা হয় সেই দাবি জেলেদের রয়েছে। এই ছিল আমার কাছে মেঘনার তুলাতুলি এলাকা থেকে জাটকা সংরক্ষণ অভিযানের আজকের দিনের সর্বশেষ খবর। ভোলার মেঘনা পাড় থেকে মাছ ধরার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। এদিকে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গতকাল আইন অমান্য করে মাছ ধরায় কারাদণ্ড দেয়া হয়েছে ২২ জেলেকে। এছাড়া জব্দ করা হয়েছে বেশ কিছু কারেন্ট জাল ও নৌকা। নিষেধাজ্ঞাকালীন নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মঙ্গলবার সকাল থেকে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ অভয়াশ্রমগুলোতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। প্রশাসনের তৎপরতায় অনেক নদীতে মাছ ধরার নৌকা দেখা যায়নি। তবে চাঁদপুর সদরের রাজেশ্বর এলাকার পদ্মা নদীতে কয়েকজন জেলের মাছ ধরার খবরে অভিযান চালায় কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে গেলেও জব্দ করা হয় ১০,০০০ মিটার কারেন্ট জাল। পদ্মার মুখে অভিযান পরিচালনা করি এবং এই সময় কিছু নৌকা এবং জাল সহ দেখতে পাই এবং আমরা তাৎক্ষণিক ওইখানে তাদের দাওয়া করি এবং তারা জাল ছেড়ে ডাঙায় উঠে যায়। আমরা কিছু জাল ওঠাইতে সক্ষম হই। আমাদের টহল টিম সাতনল থেকে হাইমচর পর্যন্ত প্রতিটা অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এবং আমাদের সার্বক্ষণিক অবস্থানের জন্য জেলেরা নদীতে অবস্থান গ্রহণ করতে আর সাহস পাচ্ছে না। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতেও ঝটিকা অভিযানে ধরা পড়ে ১০,০০০ মিটার কারেন্ট জাল, পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এদিকে ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২২ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ৩০,০০০ মিটার জাল, একটি ট্রলার ও ১ কেজি ইলিশ। সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চাঁদপুরে বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক। শ্রেয়া, গত দুদিনের মতো জাটকা সংরক্ষণের ২ মাসের যে বিশেষ অভিযান, তৃতীয় দিনের মতো সেই অভিযান গত মধ্যরাত থেকে আবার শুরু হয়েছে। আমি ভোরে দেখেছি যে নদীতে যে টিমগুলো টহল দিচ্ছিল তারা পাড়ে ফিরে এসেছে এবং নতুন করে আরও কয়েকটি টিম চাঁদপুরে পদ্মা, মেঘনা চষে বেড়াবে। বিশেষ করে যারা অসাধু জেলে জাটকা নিধনে অপতৎপরতায় থাকে তাদেরকে ধরার জন্য। তো আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের ৩ নদীর মোহনা, যেখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া মিলিত হয়েছে। সেখানে আপনাকে আমি দেখাতে পারি যে শ্রেয়া, এই শুধু এখন পণ্যবাহী নৌযান, যাত্রীবাহী নৌযান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, মৎস্য বিভাগের যে টহল অভিযানগুলো আছে তাদের এই নৌযান ছাড়া আসলে আর অন্য কোনো অবশিষ্ট নাই। আপনাকে আরেকটি তথ্য আমি জানাতে চাই যে গতকাল জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিতে জেলা জাটকা সংরক্ষণ টাস্ক ফোর্সের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে জাটকা সংরক্ষণে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এখানে যা যা করণীয়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য প্রশাসনের যেই কার্যক্রমগুলো আছে তারা সেগুলো অব্যাহত রাখবে। তো আমি যদি আপনাকে জানাতে চাই যে এই যে জাটকা সংরক্ষণের যে বিশেষ অভিযান, বিশেষ করে চাঁদপুরের মতলবের উত্তর থেকে দক্ষিণের হাইমচরের চর ভৈরবী পর্যন্ত যে বিশেষ অভিযানটি চলছে, আসলে এই অভিযান গত দুদিনের মতো আজ তৃতীয় দিনে আমি মনে করব যে এটি আসলে বেশ জোরালোভাবে চলছে এবং গত দুদিনে কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৭০,০০০ মিটার জাল এবং কয়েকটি নৌকা জব্দ হলো। এখনো পর্যন্ত কোনো অসাধু জেলেকে তারা ধরতে পারে। তো আমি এই মুহূর্তে কথা বলবো চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি জাটকা সংরক্ষণ টাস্ক ফোর্সের এখন নৌ পুলিশের সঙ্গে আছেন, মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আসলে আজকে কি ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন?
জেলা প্রশাসন চাঁদপুরের উদ্যোগে আজকে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। গত 2 দিনও আমরা অভিযান পরিচালনা করছি, কিন্তু অসাধু ব্যবসায়ী এবং জেলেদেরকে আমরা আটক করতে পারিনি। কিন্তু আজকে থেকে আমাদের পরিকল্পনা আছে যে আমরা আজকে প্রায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পালাক্রমে 12 ঘন্টা করে নদীতে অবস্থান করছেন। জেলা মৎস্য বিভাগ, জেলা পুলিশ বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডের সহায়তায় আমরা আশা করছি যে আমরা অসাধু ব্যবসায়ী এবং জেলেদের আটক করতে পারবো। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ উজ্জ্বল হোসেন, যিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে তারা শুধু যে নদীতে অভিযান চালাবেন সেটাও না, যারা বাজারে জাটকা বেচা কেনা করে এবং পরিবহন করে তাদের ব্যাপারেও তারা বেশি খুব তৎপর থাকবে। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের যিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে। আপনাদের আজকের পরিকল্পনাটা কি? গত 1-3-2021 তারিখ হইতে 2 মাস ব্যাপী আমাদের জাটকা নিরোধ বিরোধী অভিযান শুরু হয়েছে। আমরা গত 2 দিন অভিযান পরিচালনা করেছি। আমাদের 2টি পার্টি থাকে, সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা থেকে আবার সকাল 8টা। সকাল 8টার যে পার্টিটা আমাদের এখন চলে এসেছে, আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড এবং জেলা মৎস্য অধিদপ্তরের লোকজন সহ আমরা এখন অভিযানে যাব। গত 2 দিন আমরা অভিযান করেছি, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ অভিযান হয়নি এবং ইদানিং লক্ষ্য করা গেছে যে গত বছরে যে জাটকা নিধন অভিযানের সময় আমরা অনেক জেলেদের সংঘবদ্ধভাবে নদীতে দেখেছি, কিন্তু এখনো। ধন্যবাদ। যে হেলালুদ্দিন আমাকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে তারা এখনো পর্যন্ত জেলেদের, যারা অসাধু জেলে নদীতে জাটকা নিধনে ব্যস্ত, তাদেরকে আটক করতে পারে। তা আমি সবশেষ যে তথ্যটি জানাতে পারি যে আজকে 3য় দিনের মতো এই উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী এবং লক্ষ্মীপুরের 30 কিলোমিটার সব মিলিয়ে চাঁদপুরের যে অভয়াশ্রম, অর্থাৎ 100 কিলোমিটার যে অভয়াশ্রম আছে, সেখানে জোরালো অভিযান চলবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের 3 নদীর মোহনা থেকে সবশেষ তথ্য। শ্রেয়া। চাঁদপুরের বড় স্টেশন এলাকা থেকে জাটকা নিধন অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। উত্তরের জেলার নীলফামারীতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। হাটবাজারে আলুর সরবরাহ প্রচুর, কিন্তু দাম কম হওয়ায় চাষিদের মুখে হাসি নেই। ব্যবসায়ী নেতারা বলছেন আলুর ভরা মৌসুমে সরবরাহ প্রচুর। কোল্ড স্টোরেজে পুরো দমে আলু রাখা শুরু হলেই বাজারে দাম বাড়তে শুরু করবে। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। আগাম জাতের পর মৌসুমি আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর আলু চাষিরা। ইতোমধ্যে মাঠের 80% আলু চাষিদের ঘরে উঠেছে। জেলার হাট বাজারগুলো আলুতে সয়লাভ। আগাম আলুতে লাভবান হলেও মৌসুমি আলুর দাম ভালো না পাওয়ায় দিশেহারা কৃষকেরা। সরাসরি জমি থেকে বা হাট বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে কেজি 8 থেকে 9 টাকায়। দাম কম হওয়ায় অনেক কৃষক কোল্ড স্টোরে যাচ্ছেন আলু রাখতে। চড়া দামে আলু বীজ কিনে আবাদ করে প্রতি কেজিতে উৎপাদন খরচ পড়েছে 13 থেকে 14 টাকা। বর্তমানে যে দাম তাতে ক্ষতি হচ্ছে। কোল্ড স্টোরেজে আলু রাখতেও নানান সমস্যা। জমিতে আলু হয়েছে যে হারে ফলন আসছে, হালকা পাতলা ফলন আসছে, কিন্তু বাজার খারাপ। আমরা হিসাব করে দেখছি 59 টাকা আলু কিনিয়া বর্তমান আমাদের 14 টাকার মতো গায়ে পড়ছে। এই আলু যদি 8 টাকা 9 টাকা বিক্রি হয়ে যায়, আমরা তো অর্ধেকও পয়সা পাবো না। ব্যবসায়ীরা বলছেন আলুর দাম স্থিতিশীল না থাকায় ক্ষতির মুখে তারাও। মাঠে আলু কিনতেছি 11 টাকা 12 টাকা, আর আরো দেয়ানি বিক্রি করতেছি 10 টাকা 9 টাকা। এই জন্য আমরা বর্তমান লজে আছি। আবাদ বেশি হওয়ার কারণে দাম কমে গেছে, আর খরিদ্দার নিচ্ছে না। ব্যবসায়ী নেতার মতে ব্যবসায়িক ভিত্তিতে কোল্ড স্টোরেজে আলু রাখা শুরু হলে বাজারে দাম কিছুটা বাড়বে। কোল্ড স্টোরে আলুটা সম্পূর্ণভাবে রাখা যাচ্ছে না, আলুটা এখন কিছুটা কাঁচা আছে। আরও 15টা 20টা দিন অতিবাহিত হইলে আলুটা যখন পুরো দমে শুকায় যাবে, তখন আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। জেলায় এবার 22,000 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,74,000 মেট্রিক টন। সময় সংবাদ, নীলফামারী। নাটোরের নিচা বাজারে 12 মাসে পেয়ারা ও কুলের ভালো ফলন হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। নাটোর শহরের নিচা বাজার এলাকায় এখানে শীতকালীন যে ফল কুল, সেই কুল ফল কিন্তু এখানে এই বাজারে আনতে শুরু করছে সকাল থেকে কৃষকরা। বিশেষ করে যে বিষয়টি কুলের পাশাপাশি কিন্তু এখানে 12 মাসে যে থাই পেয়ারা, সেই থাই পেয়ারাটাও কিন্তু আমরা আসতে দেখছি কৃষকরা এখানে আনছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এখানে যে কুলটি আনা হয়, যে বল সুন্দরী নামে পরিচিত স্থানীয় জাত, সেই বল সুন্দরী জাতের কুল কিন্তু এখানে আসছে। এবং একটি বিষয়, কৃষকদের মাঝে প্রথম থেকে কুলের একটি সম্ভাবনা থাকলেও লাভবান বা একটু বড় ধরনের একটা আশা দেখলেও
কৃষকরা কিন্তু দুদিনের মধ্যে একটু হতাশা ভাব সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে কুলটি ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে কৃষকরা পাইকারি বিক্রি করলেও গত দুদিন ধরে কিন্তু সেই দামটি নেমে এসেছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। সে বল সুন্দরী কুল কিন্তু আজকে সকাল থেকে আমরা বিক্রি হতে দেখছি। সর্বোচ্চ ২-১টি যেটি বিক্রি হয়েছে সকালে আমরা দেখেছি ৪৫ টাকা কেজি প্রতি কেজিতে। এই কেজিতে বিক্রি হওয়ার কারণে এই কুলটিতে কিন্তু একটি হতাশা ভাব এসেছে। তবে অল ওভার যে বিষয়টি আমরা বলতে পারি, কৃষকরা কিন্তু এবার ফলনটি যেটি বলছে যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটি কুলের বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা যেটি জানিয়েছেন। যে এই ফলন হলেও কিন্তু দাম যে কমে আসার কারণে দুদিনের মধ্যে হঠাৎ করে কমে আসার কারণে একটু হতাশা ভাব দেখা দিয়েছে। কৃষকরা যেটি বলছে তাদের এই যে দাম তাদের কমিয়ে দেওয়া হলেও তারা কিন্তু খুচরা পর্যায়ের বাজারে কিন্তু দাম কিন্তু কমেনি। খুচরা ব্যবসায়ীরা কিন্তু সেই দামটি অতিরিক্ত দামেই কিন্তু কুল বিক্রি করছে। আর একটি বিষয় যেটি বলতে পারি, খুচরা পর্যায়ের ব্যবসায়ী ২-১ যারা ছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছে যে শীত কমে আসার কারণে কিন্তু চাহিদা কিন্তু কমে এসেছে কুলের। এই কারণে কিন্তু দামটি তারা বেশি দামে বিক্রি করতে পারছে না বলে খুচরা ব্যবসায়ীদের দাবি যেটি তারা বলছে। আর একটি বিষয় যেটি বলতে পারি আমরা, যে চলতি বছর কিন্তু জেলা কৃষি বিভাগ কিন্তু একটি বড় ধরনের যেটি আশা করছে যে তাদের কিন্তু ফলন বাম্পার হবে। এই যে তারা একটা আশা, গত বছর ২৬৭১ মেট্রিক টন যে উৎপাদন হয়েছিল সেই কুলের উৎপাদন কিন্তু বাড়বে। আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি, কুলের পাশাপাশি যে নাটোরের যে থাই পেয়ারা যেটি ১২ মাসের পেয়ারা, সেই পেয়ারাও কিন্তু এই বাজারে ওঠার পরে সেখানেও দাম তারা পাচ্ছেন না। গত ২-১ সপ্তাহ আগে থেকেও এই অফ সিজনের এই ফল পেয়ারা ৮০ থেকে ৯০-এর মধ্যে বিক্রি হলো, সেটি ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে নেমে এসেছে। এতে করে একটি হতাশা বা অনাগ্রহ, একটা ক্ষুব্ধতা ভাব দেখেছি আমরা কৃষকদের মধ্যে। তারা যেটি বলছে যে একটি সিন্ডিকেট বা একটি চক্র আছে, সেই চক্রের কাছে কিন্তু তারা বারবার জিম্মি হয়ে আছে। এই ১২ মাসি থাই পেয়ারাও কিন্তু আমদানি বা সরবরাহ কিন্তু কৃষকরা কিন্তু বৃদ্ধি করেছে। প্রতিদিনই কিন্তু নাটোরের ৩টি বাজার রয়েছে, স্টেশন বাজার, মাদ্রাসা মোড় এবং নিচা বাজার। এই ৩টি বাজারে কিন্তু থাই পেয়ারা আমদানি কিন্তু প্রতিদিনই বাড়ছে। কৃষকরা সেই আমদানি বাড়ালেও কিন্তু সেই দাম কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আর এই ১২ মাসি থাই পেয়ারার পাশাপাশি কুলের ফসলের চাষের একটি আগ্রহ কৃষকদের দেখার কারণ হচ্ছে তারা এখানে সাথী ফসলগুলো কিন্তু এরা করতে পারেন। সাথী ফসল করতে পারার কারণে কিন্তু তারা লাভবানটা কিন্তু বেশি হয়ে থাকেন। সাথী ফসলের বিশেষ করে এই কুল এবং থাই পেয়ারার এই বাগানগুলোতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ রসুন এবং ধনিয়া যে সব চৈতালি ফসল আছে সেই ফসলগুলা করেন। এই কারণে দুটি মিলে লাভবান থাকলেও এই দুদিনের যে দাম কমে আসার কারণে কৃষকদের মধ্যে বড় ধরনের হতাশা বা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে নাটোরের নিচা বাজারে কুল এবং থাই পেয়ারা ১২ মাসি থাই পেয়ারার সর্বশেষ বাজারের অবস্থা। নাটোরের নিচা বাজারের পেয়ারা ও কুলের বাজার মূল্যের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী দোতলা ঘর, দিন দিন এই ঘরের কদর বাড়ছে, বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবেও। পাকা ভবনের চেয়ে অনেক ক্ষেত্রে খরচ সমান বা বেশি হলেও নানা কারণে এই ঘর ব্যবহার করে এই অঞ্চলের মানুষ। এখন জেলা ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানেও যাচ্ছে তৈরি ঘর। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। চারিদিকে সাজানো একের পর এক দোতলা রেডিমেড ঘর। দিনভর চলে ঘর তৈরির কর্মযজ্ঞ। এখানে তৈরি করা ঘর অস্থায়ীভাবে রাখা হয়। ঘর এমন ভাবে তৈরি করা হয় যা পাটে পাটে খুলে ফেলা সম্ভব। বিক্রির পর খুলে নিয়ে ক্রেতার বাড়িতে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। কম খরচেই একটা ঘর কিনা যায়, যেহেতু আমাদের বাড়ি নদীর পাড়েই, এই জন্য আমরা কাঠের ঘরেই পছন্দ করি। ঘরের ভেতরে ও বাইরে কাঠের পাশাপাশি টিনেও রয়েছে কারুকাজ, দুয়ে মিলে নজর কাড়া কাঠামো। যুগ যুগ ধরে এমন দৃষ্টিনন্দন কাঠামোর বাড়িগুলো হয়ে উঠেছে মুন্সিগঞ্জের ঐতিহ্য। যেমন
মানে মান ভালো, তেমন সৌন্দর্য, তেমন টাকার অঙ্ক বেশি, যেমন কাঠও সব হেভি। একসময় নিজ নিজ পছন্দের নকশা অনুযায়ী এসব ঘর নিজ বাড়িতেই তৈরি করতেন। এখন বাণিজ্যিকভাবে সেই ঘর তৈরির কারখানা বাড়ছে। বিভিন্ন জায়গায় যায়, যেমন আপনার ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, টাঙ্গাইল। বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে ঘর তৈরির কারখানা। দীর্ঘ ২৭ বছর যাবত আমরা এই ব্যবসাটা পরিচালনা করতেছি। আমার যে শ্রদ্ধেয় হাজী আব্দুর রহমান সাহেব, ওনার হাত ধরেই মুন্সিগঞ্জের ভিতরে সর্বপ্রথম উনি এই ঘরের ব্যবসা চালু করে। বহু বছরের রীতিতে পরিণত হওয়া এমন টিন কাঠের ঘরে বসবাসও রয়েছে ভিন্ন ধরনের ভালো লাগা। বৃষ্টির দিনে আপনি যখন ঘরে থাকেন, তখন এই যে টিনের চালের উপর বৃষ্টির রিমিঝিমি শব্দ, এটা খুব শ্রুতি মধুর এবং শুনতে খুব ভালো লাগে। ৭ থেকে ১০ দিনেই একটি দ্বিতল ঘর তৈরি করা সম্ভব, তবে নকশা ও বড় আকারের ঘরে সময় লেগে যেতে পারে ১ মাসও। এখানে ১৭ ফুট থেকে ৩২ ফুট পর্যন্ত নানা সাইজ এবং নানা নকশায় ১.৫ তলা ও ২ তলা রেডিমেড ঘর বিক্রি হচ্ছে ১ লাখ টাকা থেকে ২০ লাখ টাকায়। ঘরের মালিকরা বলছেন এই ঘরগুলোর স্থায়িত্ব ২০ বছর থেকে ৭০ বছর পর্যন্ত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ঘেঁষে এগিয়ে চলেছে সীমান্ত সড়কের কাজ, যা মাদক পাচার আর রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ সহ অপরাধ দমনে সহায়ক হবে। বিজিবি জানায়, নজরদারিতে বসানো হবে ডিজিটাল ডিভাইস। আর ৫১ কিলোমিটারের এই সড়কটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরা কারবারিদের আনাগোনার জন্য আলোচিত এই উপজেলা। এসব অপরাধ আলোচনায় আসলেও দুর্গম যোগাযোগের জন্য কার্যত বন্ধ করা যায়নি। সেজন্য বিকল্প পথ খুঁজছিল সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারই অংশ হিসাবে তৈরি হচ্ছে এই সীমান্ত সড়ক। স্থানীয়রা বলছেন, এই সড়ক হলে অনেকাংশে কমবে সীমান্ত অপরাধ। পুরো সড়ক যদি হয়ে যায়, আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যে কোনো অভিযান করতে সহজ হবে। সীমান্ত সড়ক দ্রুত সম্পন্ন হলে যেমন স্থানীয় এলাকাবাসীর জন্য সুবিধা হবে, তেমনি সীমান্তে পাহারা দিতে বিজিবির সুবিধা হবে। এতে করে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হবে। সীমান্ত সড়ক নির্মাণের পর বসানো হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে সীমান্তের নজরদারি আরও সহজ হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। এই সড়কের উপরে আমাদের যে আধুনিক যন্ত্রপাতি, স্পেশালি আমাদের অল টেরেন ভেহিকল এটিভি দ্বারা যে দিন এবং রাতে আমরা দ্রুতগতির টহলটা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, টেকনাফের শাহপুরী দ্বীপ হয়ে উখিয়া পর্যন্ত ৫১ কিলোমিটার সীমান্ত সড়ক বিজিবির প্রস্তাবে দ্রুত এগিয়ে চলছে। এখন পর্যন্ত আমাদের এই প্রকল্পের ৫১ কিলোমিটার যে বাঁধ আছে সেটির কাজ চলমান আছে এবং প্রায় ৩০% কাজ সমাপ্ত হয়েছে এবং বাকিগুলো আমাদের সংসদীয় ডিপিপি অনুমোদিত হলে আমাদের যে কাঙ্ক্ষিত যে অঙ্গগুলো আছে, যেগুলো আমরা নির্মাণের জন্য টার্গেট করেছি, সেগুলো সমাপ্ত করা হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২৬০০ কোটি টাকার বেশি ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে ২০২৩ সালের জুনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটি কাপ্তাই সড়কের ১৯ কিলোমিটার সড়ক জুড়ে পাহাড় ও হ্রদের সৌন্দর্য। আঁকাবাঁকা ও উঁচু নিচু সড়কের সৌন্দর্য অবলোকনে প্রতিদিনই কয়েক হাজার পর্যটক এই সড়কে ভ্রমণ করেন। ভ্রমণকারীদের কথা মাথায় রেখে সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে বর্তমানে সড়কের পাশে ১/২ শতাধিক পাহাড়ে পড়েছে স্কেলেভেটরের কোপ। এতে জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি কাপ্তাই সড়কের ১৯ কিলোমিটার জুড়েই রয়েছে মুগ্ধতা। আঁকাবাঁকা ও উঁচু নিচু পাহাড়ের পাশেই সুবিশাল কাপ্তাই হ্রদের সৌন্দর্য, যা দেখে বিমোহিত হন পর্যটকরা। সড়কের দুই পাশে সারি সারি পাহাড়, সেই পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু মুগ্ধতা ছড়ানো সেই সৌন্দর্যে পড়েছে স্ক্যাভেটরের কোপ। সম্প্রতি এলজিইডির উদ্যোগে রাস্তাটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর ১/২ শতাধিক পাহাড়ের পাশ কাটা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। ওইটা বিল্ডিং মানে দিবার সময় বললো আমার হয়তো ঠিক আছে, আমরা বিল্ডিং মানে দিব, হয়তো চিন্তা করেন না। তো আইনেরও আছে পাহাড় কাটা নিষিদ্ধ। তবে ঠিকাদার এই অভিযোগ অস্বীকার করে ব্যক্তি উদ্যোগে পাহাড় কাটার দায় চাপালেন স্থানীয়দের ওপর। যদি কেউ যদি ব্যক্তিগতভাবে কাটায়, সেটা আমাদের ঠিকাদার কিছু করতে পারবো না। এই রাস্তা মোটামুটি ৩০ ফিট
তো রাস্তাটা এখন নিশ্চয়ই বড় স্যার পাহাড় টুকটাক পাহাড় সাইজ হয়েছে। সঠিক ও পরিকল্পিত উপায়ে পাহাড় না কাটায় প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসের শঙ্কার কথা জানালেন সড়কটি ব্যবহারকারী চালক ও যাত্রীরা। যেভাবে মাটি খাচ্ছে ওইটা তো রাস্তা মাটি ভেঙে ফেললে তো রাস্তা ব্লক হবে। বৃষ্টি আজ যখনই পড়বে ওইটা মনে হয় পাহাড় তো মনে হয় টিকবে না। সড়ক সম্প্রসারণের নামে এভাবে পাহাড় কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সুশীল সমাজ। পাহাড়গুলো আমাদের সম্পদ, আমি মনে করি এটা যথাযথ নিয়ম কানুনের মধ্যে প্রয়োজন হলে কাটা উচিত। এই কাজের সাথে যে বা যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। পাহাড়গুলো কাটার মতো অধিকার যে বিভাগই সেখানে কাজ করাচ্ছে তাদের রয়েছে কিনা এটি বুঝতে হবে। পাহাড় কাটা একটি অপরাধ। যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে সেটি আমরা চাইছি না, কোনোভাবেই মেনে নিতে পারছি না। পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও 24 ফুট সড়ক সম্প্রসারণে অনুমোদনের প্রয়োজন নেই বলে জানালেন এলজিইডির প্রকৌশলী। মাইনর আর্থ কাটিং এর জন্য পরিবেশ অধিদপ্তরের আমরা মনে করেছি যে আসলে আমাদের প্রয়োজন নাই। রাঙামাটি কাপ্তাই 19 কিলোমিটার সড়কটি সম্প্রসারণে ব্যয় হচ্ছে 32 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শেখ রাসেল শিশু চক্ষু বিভাগ নামে একটি ইউনিট উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে 3য় তলায় শিশুদের জন্য ইউনিটটির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ। এই ইউনিটে সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা দেওয়া হবে। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, সেবিকা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। ভোটের দামামা বাজছে এখন পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্যে। আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ুতেও ভোট শুরু 27 মার্চ থেকে। কিন্তু সব ছাপিয়ে নানা কারণে ভারতবাসীর নজর পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যটিতে ক্ষমতায় আসতে জোর প্রচারণায় নেমেছেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার রাজ্যে তিনি ও তার দলের শীর্ষ নেতারা 30টি নির্বাচনী সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে মঙ্গলবার 2 ঘন্টার সফরে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মমতার তীব্র সমালোচনা করেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। আগামী 7 মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে নির্বাচনী সভা করবেন ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। 28 ফেব্রুয়ারি বাম কংগ্রেস আইএসএফ যৌথভাবে ব্রিগেডে সমাবেশ করে। বিজেপির লক্ষ্য সেই সমাবেশ থেকে বহুগুণ বেশি নেতাকর্মী সমর্থককে ব্রিগেডে নিয়ে আসা। আর সেই লক্ষ্য নিয়েই কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড মাঠে সভার প্রস্তুতি দেখে গেলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে মাত্র 2 ঘন্টার সফরে মমতার রাজ্যে মালদার গাজল এলাকায় একটি নির্বাচনী সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। সভায় মমতার বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তোলেন যোগী। রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে সবগুলো রাজনৈতিক দল নিজেদের মধ্যে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত বৈঠকে ব্যস্ত রয়েছে। আর বাম কংগ্রেস আইএসএফ জোটের মধ্যে যে আসন সমঝোতা নিয়ে জট, সেটাও মঙ্গলবার সন্ধ্যায় অবসান হয়েছে বলে জানা গেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কুয়েতে মহামারী করোনার প্রাদুর্ভাব কমায় দীর্ঘদিন পর জনপ্রিয় ফ্রাইডে হলিডে মার্কেট খুলে দিলেও বাড়ছে না বেচাকেনা। এতে করে লোকসান গুনছেন দোকান মালিকরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে দীর্ঘদিন ধরেই কুয়েতে কারফিউ ও লকডাউন চলে আসছিল। এতে দোকানপাট, মার্কেটগুলো বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে স্থানীয় সহ প্রবাসী ব্যবসায়ীদের। বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ কমায় ফ্রাইডে মার্কেট খুলে দেওয়া হয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নেই আগের মতো বেচাকেনা। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণে আমাদের ব্যবসা বাণিজ্য তেমন আগের মতো গতিশীল নাই। ইনশাল্লাহ আশা করি আমরা আস্তে আস্তে ঠিক আগের পর্যায়ে আসবো ইনশাল্লাহ। করোনার পর যখন দোকান খোলা হলো মোটামুটি ভালোই চলছে, কিন্তু এতটা ভালো না যা করোনার প্রভাব এখনো আছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। অনেকেই আবার তাদের দীর্ঘদিনে তিলে তিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে চলে গেছেন।
কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় 5,000 প্রবাসী বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এর মধ্যে ফ্রাইডে মার্কেটেই প্রায় 2 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী দোকান রয়েছে। সময় সংবাদ, কুয়েত। দেশের ফুটবলের খবর। এখনও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজন নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এএফসি। এতে অনিশ্চয়তায় জামাল ভুঁইয়াদের মার্চের ফিফা উইন্ডো। তবে জাতীয় দলকে আরও মানসম্মতভাবে গড়ে তুলতে প্রধান কোচকে তাগিদ দিয়েছেন বাফুফের সভাপতি। কাজী সালাউদ্দিনের জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জেমিডে। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান বাংলাদেশে না এলে অন্য যে কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন কোচ। বাফুফে ভবনে হঠাৎ তলব জাতীয় দলের কোচিং স্টাফদের। একে একে আসলেন প্রধান কোচ জেমিডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। রুদ্ধদ্বার বৈঠকের মাঝে যদিও গণমাধ্যমকে খানিকের জন্য সময় দিয়েছে বাফুফে। কপালে চিন্তার ভাঁজ ফেডারেশন কর্তাদের। মার্চের উইন্ডো শুরু হতে বাকি অল্প কদিন, কিন্তু এখনও নিশ্চিত হয়নি 25 মার্চ হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। সিদ্ধান্তের জন্য তাকিয়ে এএফসির দিকে। শেষ পর্যন্ত আফগানিস্তান না আসলে কি করবে বাংলাদেশ, সেই পরিকল্পনাও নেই বাফুফের। প্রধান কোচ জেমি ডে চাইছেন অন্য কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে। দুই ফেডারেশনের ব্যাপার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হবে কিনা, তবে আমি চাই ম্যাচ খেলতে। বিশ্বকাপ বাছাইয়ে যদি মার্চের কোনো ম্যাচ না হয় তবে ফিফা উইন্ডোটা আমরা কাজে লাগাতে চাই, কারণ সে সময় কোনো না কোনো দল পাওয়া যাবে যাদের সাথে আমরা প্রীতি ম্যাচ খেলতে পারি। প্রেসিডেন্টও আমাদের সেরকম কথাই বলেছেন। মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে ম্যাচটি না হলে তা জুনে কোনো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। ওই সময় বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও ওমানের সাথেও খেলতে হবে বাংলাদেশকে। সে কথা মাথায় রেখে এখন থেকেই জাতীয় দল গোছানোর ভাবনা জেমির। মনে ধরেছে বেশ কিছু ফুটবলারের খেলাও। প্রিমিয়ার লিগের অনেকগুলো ম্যাচ দেখেছি, বেশ কিছু তরুণ ফুটবলার আমার চোখে পড়েছে। পুরানোদের সাথে বেশ কিছু নতুন মুখও দেখতে পাবেন দলে। তবে চিন্তার বিষয় হলো বেশ কিছু ফুটবলার পর্যাপ্ত ম্যাচ পাচ্ছে না। এই বিষয়টা নিয়েও কথা হয়েছে। এদিকে প্রিমিয়ার লিগে ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে দুই ক্লাবের বিরুদ্ধে, যা কষ্ট দিয়েছে জাতীয় দলের কোচ জেমি ডেকেও। দেখুন, আমরা যারা ফুটবল খেলি তারা টাকার চেয়ে সম্মানটাকে বেশি গুরুত্ব দেই। সেক্ষেত্রে ম্যাচ বা স্পট ফিক্সিং করাটা একজন প্রফেশনাল ফুটবলারের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এটা ঘটে থাকলে তা দুঃখজনক। আমার পরামর্শ থাকবে অবৈধভাবে ফুটবলাররা যেন টাকা না নেয়। তাছাড়াও বাফুফে সভাপতির সাথে বৈঠকে বয়সভিত্তিক দলের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রোমান সানার মতো বিদেশের মাটিতে স্বর্ণ জেতার স্বপ্ন দেখছেন জুনিয়র আর্চার প্রিয়া, বাপ্পি এবং সোহাবরা। তাই কক্সবাজারে উইন্ডি কন্ডিশনে নিজেদের মেলে ধরেছেন বঙ্গবন্ধু 12তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে। এ ধরনের টুর্নামেন্ট থেকে নতুন তারকা খেলোয়াড় উঠিয়ে আনাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ফেডারেশন কর্তারা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। এই প্রথম কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। উদ্দেশ্য বিদেশের মাটিতে বাতাস ও গরমের সঙ্গে লড়াই করে নিজেদের মানিয়ে নেয়া। তাই করছেন জুনিয়র আর্চাররা। কঠোর পরিশ্রমের মাধ্যমে ঘাম জড়িয়ে নিজেদের তৈরি করছেন প্রিয়া, বাপ্পি ও সোহাবরা। স্বপ্ন একটাই, বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা হাতে স্বর্ণ জয় করা। অনেকদিন ধরেই আমরা গেম খেলি না, কারণ করোনাকালীন অবস্থায় গেম আমাদের অফ ছিল। তো মনে হয় যে এই জিনিসটা আমাদের অনেক কাজে দিবে। সামনে হয়তো বা এবারই অলিম্পিক কোয়ালিফাই আছে, মেয়েদের জন্য ফাঁকা আছে কোটা প্লেস। তো সবাই যদি এই জিনিসটাকে কাজে লাগাইতে পারে, আমার মনে হয় ইনশাল্লাহ ওরা সবাই আমরা ভালো কিছু করতে পারবো। ভিতরে যে ভয়টা কাজ করে ওইটা আসলে এটা দিয়ে কন্ট্রোল করা যায়, এবং আমরা বাইরের দেশে গেম খেললে আরও ভালো কিছু করতে পারবো। আর ভবিষ্যতের দিক থেকে মানে কিছু করার দিক থেকে ওয়ার্ল্ড কাপে স্বর্ণ জেতা, এশিয়ান গেমসে স্বর্ণ জেতা। জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে ম্যানেজমেন্টের লক্ষ্য থাকে সবসময় প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা। এবারের আসরেও বেশ কিছু ভালো খেলোয়াড় উপস্থিতি দেখা গেছে প্রথম দিন। তাদের সঠিক পরিচর্যা করা গেলে জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে মত স্বর্ণজয়ী আর্চার রোমান সানার। গত কয়েকদিন আগে যে আমাদের একটা পারফরমেন্স কন্ট্রোল একটা শুটিং
হয় সেখানে কিন্তু জুনিয়ররা অত্যন্ত ভালো করছে এবং এখানেও আমাদের যে আজকে র্যাঙ্কিং রাউন্ড গেল র্যাঙ্কিং রাউন্ডে কিন্তু জুনিয়ররাও ভালো করছে। আর্চারি ফেডারেশনের ভেন্যু জটিলতার পাশাপাশি ভিন্ন কন্ডিশনে কেমন করেন খেলোয়াড়রা, মূলত এটাই যাচাই করতেই এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার। করোনাকালেও চ্যাম্পিয়নশিপে যে পরিমাণ সাড়া পড়েছে তাতে বেশ আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রতিটা জাতীয় চ্যাম্পিয়নশিপে এই ধরনের স্টারের সৃষ্টি হয়ে থাকে, মানে তারা প্রকাশ পায় যে তারা কতটুকু নিজেকে তুলে ধরতে পারে, এটা একটা মাধ্যম। কাজে আমরা এবারে যে পাবো না এই ধরনের কথা বলতে পারছি না, এটা এন্ড অফ দ্য ডেতে প্রতিযোগিতা আপনারা এটা টের পাবেন যে কয়জন স্টার বেরিয়ে আসলো। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ১২তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবারের আসরে অংশ নিয়েছে ১৪৮ জন আর্চার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে হবে করোনা নিবন্ধন বুথ। সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসী। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত হওয়ার আশা। কানাডার বেগমপাড়ায় বসতি গড়েছে কারা? নাম প্রকাশ করা হবে সব দুর্নীতিবাজের। তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা, নাম চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।